এই, তুই গাড়িতে বসলি কেন? তুই বসলে গাড়ির জায়গা হবে না তো, তোকে ভাইয়ার সাথে বাইকে যেতে হবে। আজিন বলে ওঠে। আমি গাড়িতে করে যাব, বাইকে যেতে ভালো লাগে না। আর এমনিতেও আমি বাইকে বসলে অতিরিক্ত বাতাসের কারণে আমার ঠান্ডা লাগে। আজিনের এ কথায় রাহি অর্পিতা দুজনে একসাথে বলে ওঠে, তাহলে আমি যাই বাইকে করে। অর্পিতা বলে অর্পিতা যাবে, রাহি বলে রাহি যাবে। তাদের কথার মধ্যে আজিন বলে ওঠে, থাক না রাহ, অর্পিতা আপু যেহেতু যেতে চাচ্ছে উনি যাক না, আমরা গাড়িতে করে যাই। আর নিচু গলায় নিজেকে এটা বলে, আর অর্পিতা গেলে বাইক যিনি চালাবে তারও হয়তো ভালো লাগবে। অর্পিতা আর রাহির বাইকে যাওয়া নিয়ে মাতামাতি দেখে জাহানারা বিবি তিক্ততার স্বরে বলে, আজরিনের যেহেতু বাইকে যেতে সমস্যা, তাহলে রাহি যাবে। ও ছোট মানুষ, ওর অমিতের সাথে যাওয়ার আবদার সাজে। অর্পিতা, তুমি বড় হয়েছো, তুমি কেন বাচ্চাদের মতো আবদার করো, তাও আবার অমিতের সাথে যাওয়ার। রাহি তো জাহানারা বিবির কথা শুনে মহা খুশি যে সে চাচ্চুর সাথে প্রকৃতি উপভোগ করতে করতে বাইকে করে যাবে। আর জাহানারা বিবির কথায় অর্পিতার উল্লাস মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। সবাই যার যার মতো গাড়িতে উঠে পড়ে। অমিত কথা বলা শেষে পেছনে ঘুরে বাইকের কাছে আসলে দেখে রাহি বাইকের কাছে দাঁড়িয়ে আছে। অমিত কাছে আসলে রাহি বলে ওঠে, চাচু, আমি সুমার সাথে বাইকে যাব। অমিত বিস্ময়কর চেহারা নিয়ে বলে, তুমি যাবে কেন? ও যাবে না? কে, আজিন মামুনি? হুম। না, মামুনি নাকি বাইকে বাতাসে ঠান্ডা লাগে, তাই গাড়িতে যাবে। রাহির কথা শুনে অমিতের ভেতরে এক অজানা অনুভূতি অনুভব হয়, যে অনুভূতি কোনো নাম নেই, নেই কোনো গন্ধ, যা থেকে জানা যাবে যে সেটা ক্লেশে নাকি তৃপ্তির। তবুও সে শেষ অনুভূতিকে উপেক্ষা করে রাহির দিকে হেলমেট বাড়িতেই বাইকে উঠে পড়ে। রাহিও হেলমেট পরে বাইকে উঠে পড়ে। অমিত বাইক ছেড়ে দিলে রনিও অমিতের পিছন পিছন গাড়ি ছেড়ে দেয়। মিনিট 5 রাস্তা পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় সানসেট পয়েন্টে। রনি গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটার ওখানে যায়। টিকিট কাটার পর কাউন্টারে লোক বলে, আপনাদের মধ্যে কোনো কাপল আছে? কেন, আসছে তো। কয় জোড়া? রনি লোকটার এই কথাই বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করে, এক জোড়া। আর আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আসলে আজকে আমাদের এখানে কাপলদের জন্য একটা ইভেন্ট আছে। কাপল যারা টিকিট কাটবে তাদেরকে একটা সিরিয়াল নম্বর দেওয়া হবে। ওই সিরিয়াল নম্বর থেকে আমরা 10টা সিরিয়াল নম্বর লটারির মতো বক্স থেকে তুলব। যাদের সিরিয়াল নম্বর মিলে যাবে তাদের জন্য একটা এঙ্গেজমেন্ট ইভেন্টের আয়োজন করা হয়েছে। ও তাই বলুন। তারপর লোকটা একটা সিরিয়াল নাম্বার কার্ড রনিকে দেয়। রনি লোকটা থেকে সিরিয়াল কার্ড নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে ডাক দেয়। তারপর সবাই ভিতরে প্রবেশ করে। বিকেলে হালকা খাবার খাওয়ার মাধ্যমে তারা সানসেটের ভিউটাকে উপভোগ করতে চায়, যার কারণে তারা সবাই সানসেট ক্যাফের এক চিলেকোঠায় বসে পড়ে। সেখানকার একজন ওয়েটার এসে তাদের খাবারের মেনু কার্ড দিয়ে যায়। মেনু কার্ড দেখে রাহি বলে উঠল, আমি ফুচকা খাবো। রাহির সাথে অর্পিতাও বলে, আমিও। তাদের দুজনের কথা শুনে রনি বলে, তোমরা মেয়েরাও না, তোমাদের কি এইসব ফুচকা চটপটি ছাড়া আর কোনো খাবার চোখে পড়ে না? কত ভালো ভালো খাবার আছে, তোমাদের চোখে কি ওইসব পড়ে না? অর্পিতা রাহিকে এসব বলার পর রনি আজিনকে উদ্দেশ্য করে বলে, তোকে আর জিজ্ঞেস করতে হবে না, তুইও নিশ্চয় ফুচকাই খাবি। আজিন মলিন মুখে মৃদু হেসে বলে, আমার একটা হলেই হবে। রনি আজিনের মুখের দিকে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? সকালবেলা তো ভালোই ছিলি, রোডে ওঠার পর থেকে তোকে কেমন মনমরা দেখাচ্ছে। তুই ঠিক আছিস তো? আজিন হেসে বলে, আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। না, তোকে দেখে মনে হচ্ছে তুই ঠিক নেই। তুমি একটু বেশি ভাবছো। আমি ঠিক আছি, আমায় নিয়ে না ভেবে কি খাবে সেটা অর্ডার দাও। রনি তারপর অমিতকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি অর্ডার করব? আমার কফি হলেই চলবে। জাহানারা বিবি আর সুরায়া বিফ কাবাব খেতে চায়। রনি ওয়েটারকে ডেকে 2টা বিফ কাবাব, 2টা কফি আর 3 প্লেট ফুচকা দিতে বলে। আর সুরায়াকে বলে,
রাফির জন্য কি আনতে বলবো? তখন ওয়েটার বলে, আপনারা যদি চান তাহলে বাবুর জন্য একটা লাচ্ছি অর্ডার করতে পারেন। এখানে বাচ্চাদের জন্য তৈরি লাচ্ছিটা অনেক পুষ্টিকর। সুরাইয়া বলে। তাহলে বাবুর জন্য না হয় লাচ্ছি দিন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার সময় অমিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলে, ফুচকায় যাতে ঝালটা কম হয় সেদিকে খেয়াল রাখবেন। অর্পিতা অমিতের দিকে বিস্ময়কর হয়ে বলে, জাল ছাড়া ফুচকা? তারপর ওয়েটারকে বলে, আমার প্লেটের ফুচকায় আপনি বরং ঝালটা বাড়িয়ে দিবেন। ঝাল ছাড়া কি ফুচকার আসল স্বাদ পাওয়া যায়? অর্পিতার কথা শুনে ওয়েটার চলে যায়। মিনিট 10 পর ওয়েটার তাদের অর্ডার করা খাবার নিয়ে আসে। যে যার মতো খাবার খাওয়া শুরু করে। অর্পিতা ফুচকা মুখে দিয়ে বলে, লোকটাকে ঝাল দেওয়ার কথা বলার পরও ঝাল দিল না। ফুচকার ঝাল হয়নি। অর্পিতার এই কথাটা আজিনকে ভাবে। সবার খাওয়াই প্রায় শেষের দিকে, কিন্তু আজিনের খাওয়া শেষ করে বলে, আমি একটু বেসিন থেকে আসি। এটা বলে সে একটা পানির বোতল হাতে করে বেসিনের সামনে চলে আসে। বেসিনের আয়নার দিকে তাকিয়ে আজিন বলে উঠল, অর্পিতা আপু বলল ওনার ফুচকায় ঝাল হয়নি, কিন্তু আমার প্লেটের ফুচকায় এত ঝাল ছিল কেন? তাহলে কি অর্পিতা আপুর জন্য বানানো ফুচকার প্লেট ভুলে আমার কাছে চলে আসে? হয়তো এমনটাই হয়েছে। এটা বলে আজরিন বোতলের ক্যাপ খুলে পানি খেয়ে নেয়। এদিকে ওয়েটার বিল পেপার নিয়ে আসলে অর্পিতা বলে, আপনাকে না বললাম আমার ফুচকায় ঝালটা যাতে বাড়িয়ে দিন, কিন্তু ফুচকা খেয়ে মনে হলো আপনি মনে হয় আমি যেটা বলেছি তার উল্টো শুনেছেন। ওয়েটার বিনয়ী হয়ে বলে, সরি ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি স্যারের কথা মতো দুটো প্লেটে ঝালের পরিমাণ কম দিয়েছি, আর আপনার জন্য যেটা বানিয়েছি সেটা সর্বোচ্চ ঝাল দিয়েছি। এ নিয়ে অর্পিতার ওয়েটারের মধ্যে হালকা একটা বিতর্ক হয়ে যায়। তারপর ওয়েটার চলে যাওয়ার সময় অমিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলে, আপনাদের এখানে কি ছোট হাঁড়ির দই পাওয়া যাবে? ওয়েটার বিনয়ী হয়ে বলে, জি স্যার। একটা এনে দিবেন। হাড়ির দইয়ের কথা শুনে অর্পিতা এটা ভাবতে থাকে। অমিত কি আমার জন্য দই অর্ডার করলো নাকি? হাড়ির দই তো আমার খুব পছন্দের। অমিত সেটা কি করে জানলো? তৃপ্তি করে ফুচকা খেতে পারি নাই দেখে এখন দই অর্ডার দিল। কিছুটা সময় পর আজিন আসলে সুরাইয়া আজিনের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখ কেমন দেখাচ্ছে কেন? মুখও তো লাল হয়ে আছে। তুমি ঠিক আছো তো? ঠিক আছি, একটু গরম লেগেছে তো তাই হয়তো। ওহ, বসো তাহলে, হাত মুখে পানি দেবে? না, সমস্যা নেই। আজিন আসলে ওইটার দই নিয়ে আসে। অর্পিতা হাত বাড়িয়ে বলতে যাবে আমায়, কিন্তু কথার মধ্যে অমিত আজিনকে দেখে ওয়েটারকে বলে উঠল, ম্যামকে দিন। আজিনকে দেওয়ার কথা বলে অর্পিতার উৎফুল্ল মন ফ্যাকাশে হয়ে যায়। সে ঘন ঘনিয়ে নিজেকে বলে, দই আমার জন্য ছিল না, আজদিনের জন্য ছিল। আজিন তো বিস্ময়কর হয়ে যায় এটা শুনে যে অমিত ওয়েটারকে বলেছে তাকে যাতে দইটা দেয়। সেটা ভাবে, উনি কেন আমার জন্য দই অর্ডার করলো? তাহলে কি উনি বুঝতে পারলেন অর্পিতা আপুর ঝাল দেয়া ফুচকার প্লেটটা ভুলে আমার কাছে চলে আসছে, নাকি আমি পছন্দ করি বলে অর্ডার করলো? কিন্তু উনি আমার পছন্দ নিয়ে কেন ভাবতে যাবে? সে আবার এটা ভাবে এমনটাও তো হতে পারে উনি মা আর সুমাইয়া আপুর কাছে ভালো স্বামী সাজার চেষ্টা করছেন, যেটা আমাদের বিয়ে 2 দিন পর বন্ধ রুমে কথা হয়েছে। যেটার জন্য অর্ডার দিক না কেন, আমি ওনার অর্ডার দেয়া দই খাবো না। তারপর আজিন দইয়ের দিকে তাকিয়ে বলে, আমি দই খাবো না। এটা শুনে রনি বিস্ময়কর হয়ে বলে, তুই দই খাবি না? তোর মুখটা তো একটু দেখা। রনির কথা শুনে আজিন মৃদু হাসে আর বলে, আরে ফুচকা খেয়ে আমার পেটে জায়গা নেই তাই। রনি আবার বলে, খেয়ে নে ভাই, কত ভালোবেসে অর্ডার দিল। এমনিতেও তো হাড়ির দই তোর খুব পছন্দের। শত খাবার খেয়ে পেট ভরিয়ে ফেললেও দই দেখলে তোর পেট খালি হয়ে যায়। রনির কথায় আজিন খাচ্ছে না দেখে জাহনারা বিপি বলে। জাহনারা বিপির কথা ফেলতে না পেরে আজিন দইটা খেয়ে শেষ করে আর অমিতের দিকে তাকিয়ে নিচু গলায় নিজেকে বলে, শুধু মা বলল বলে খেলাম, না হলে কিছুতেই খেতাম না। তবে যাই হোক, দইটা খাওয়ায় ঝালটা একটু কমলো।
আবার এটাও ভাবে ফুচকা খেয়ে তো নিলাম, যদি না আজকেও ওই রাতের মতো অবস্থা হয়। চিলে কোঠরে বসে বসে এসব ভাবতে থাকে আর সবাই যার যার মতো মোবাইল দেখছে, আশপাশ ঘুরে দেখছে। সুরাইয়া অমিতের বড় ভাই আরিফের সাথে ভিডিও কলে কথা বলছে, যে কিনা বর্তমানে ইউএসএ আছে। সুরাইয়ের সাথে সাথে জাহানারা বিবিও মাঝে মাঝে কিছুটা বলছে। এরই মধ্যে মাইকে ঘোষণা হচ্ছে সানসেট ক্যাফে প্রবেশের সময় যে সকল কাপলদের টিকিটের সাথে আজকের আয়োজিত কাপল এঙ্গেজমেন্ট ইভেন্টের লটারি কার্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে 10 জনের কার্ড নম্বর এখন তাদের হাতে। তারা এক এক করে সেই নাম্বারগুলো বলছে। সকল কাপলগণ যেন তাদের কার্ডের সাথে নাম্বার চেক করে নিয়ে দেখে তার আজকে 10 জন বিজয়ী কাপলদের মধ্যে একজন কিনা। রনি এই কথা শুনে তড়িঘড়ি করে পকেট থেকে লটারি কার্ডটি বের করে নেয়। যিনি লটারি ঘোষণা দিচ্ছেন তিনি একে একে 4টি কার্ডের নাম্বার বলে ফেলে। যেই 5 নাম্বার কার্ডের নাম্বারটি বলল তখনই রনি ইয়েস বলে চেঁচিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই রনির এই কাজে বিস্ময়কর হয়ে রনির দিকে তাকিয়ে থাকে। জাহানারা বিবি রনিকে উদ্দেশ্য করে বলে, তোর আবার কি হলো? এভাবে চেঁচিয়ে উঠলি কেন? আর হাতে ওটা কিসের কার্ড? তোমরা শোনো না মাইকে কি বলতেছে। জাহানারা বিবি বলে, আরে ভেতরে আসার সময় তোমরা গেটের পাশে দেখোনি একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে? দেখেছি তো, কাপলদের জন্য কি একটা লটারি ইভেন্ট আয়োজন করেছে? আমি যখন ভিতরে প্রবেশের টিকিট কাটতে গিয়েছি তখন আমাকেও একটা কাপল লটারি ইভেন্ট কার্ড দেওয়া হয়, আর আমার কার্ডের সাথে ওদের 5 নম্বর বলা বিজয়ী কার্ডের নাম্বার মিলে যায়। সুরাইয়া ফ্যাকাশে স্বর নিয়ে বলে, তো তুমি বিজয়ী হওয়ার এত লাফাচ্ছ কেন? তোমার কি সঙ্গী আছে? এই ইভেন্টটা কাপলদের জন্য। কার্ডটা ওনারা আমাকে দিলেও আমি এটা দিয়েছি অমিত ভাইয়া আর আজরিনের জন্য। সুরাইয়া উৎফুল্ল হয়ে বলে, কি? তাহলে তো আমাদেরও চাচানো উচিত। এদিকে ইভেন্টের লোকেরা বিজয়ীদের মঞ্চে পাশে আসার জন্য আহ্বান করে। সুরাইয়া আরিফকে সবটা বলে কলে রেখে দেয়। সুরাইয়া বসা থেকে উঠে আজরিনকে বলে, চলো আজরিন, তোমাদের ডাকছে, যেতে হবে। আজরিন সুরাইয়ার কথা মতো উঠে তো দাঁড়ায়, কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কি করবে এটা ভেবে। এদিকে রনি অমিতকে বলে, চলো ভাই যাবে। অমিত তো এখানে কথা না বাড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে। সুরাইয়া আজরিন বাকিরা মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে। অমিত পিছন থেকে রনির হাত ধরে বলে, তুই আমাকে বলেছিস এই কার্ডের কথা? রনি বিনয়ী হয়ে বলে, আমি জানতাম নাকি ওই কার্ডের নম্বর যে লটারিতে চলে আসবে। তাহলে যখন চলেই আসলো তোর চেঁচানোর আগে উচিত ছিল না আমাকে আগে জিজ্ঞেস করা আমার ইভেন্টে অংশগ্রহণ করার ইচ্ছে আছে কিনা? আমার অত কিছু তখন মাথায় ছিল না। আর এখানে ইভেন্টের বিজয়ীদের কাজ হচ্ছে একে অপরকে রিং পরিয়ে দেওয়া, এটাতে অংশগ্রহণ না করার কি আছে? তারা এভাবে এটা নিয়ে কথা বলতে বলতে মঞ্চের কাছে চলে যায়। সেখানে সকল দর্শকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানকার চেয়ারে বসে পড়ে। ইভেন্ট পরিচালনাকারীরা সামান্য কিছু কথা বলে বিজয়ীদের কার্ডসহ মঞ্চে আসার জন্য বলে। রনি অমিতের পাশে বসে। রনি অমিতের দিকে কার্ড বাড়িয়ে বলে, ভাই থাক, আমাদের কার্ডের নম্বর যেহেতু লটারিতে এসেই পড়েছে, এখন আর ঝামেলা করো না। খালামণিরও তোমাদের এভাবে একসাথে দেখলে ভালো লাগবে, যাও না। অমিত বাধ্য হয়ে রনির কাছ থেকে কার্ড নিয়ে উঠে পড়ে। অমিতকে উঠতে দেখে জাহানারা বিবি আজরিনকে বলে। তখন অমিত আজরিনের দিকে তাকিয়ে আজরিনকে বসে থাকতে দেখে বলে, বসে আছো, আসো না কেন? আজরিনও মৃত সন্তুষ্ট মন নিয়ে উঠে অমিতের পিছে পিছে যায়। এসব দেখে অর্পিতা তো রেগে অগ্নি হয়ে আছে, সে পারে না তো আজরিনকে তার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। মঞ্চে যাবার পর সেখানকার ইভেন্ট পরিচালনাকারী একজন কর্মী কার্ড দেখতে চাইলে অমিত লোকটাকে কার্ড দেখায়। কার্ড দেখে লোকটি তাদেরকে বাকি কাপেলদের সাথে মঞ্চের পিছনে থাকা একটি বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে গেলে তাদেরকে ওইখানকার আরেকজন কর্মী একটি শপিং ব্যাগ দিয়ে রুম দেখে ড্রেস চেঞ্জ করার জন্য বলে, সাথে এটাও বলে যাতে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে আসে। অমিত আর আজরিন ধীরে ধীরে রুমটার পানে হাঁটতে লাগলো। চারপাশে অনেক মানুষ,
অনেক ব্যস্ততা, তবু ওদের মনে হচ্ছিল যেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে চলে এসেছে। রুমটার সামনে দাঁড়িয়ে অমিত একবার আজিনের পানে তাকালো, তারপর আস্তে করে দরজাটা খুলল। ভিতর ঢুকে দুজনে চোখ বুলিয়ে নিল চারপাশ। ছোট্ট একটা রুম, একটা ছোট্ট খাট, একটা পুরনো ড্রেসিং টেবিল ছাড়া তেমন কিছুই নেই রুমটাই। আজিন একটু থেমে নিচু গলায় বলে, এই রুমেই আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে? তারপর চারপাশে তাকিয়ে একটু চিন্তিত মুখে আবারও বলে, কিন্তু এখানে তো কোনো ওয়াশরুম নেই। অমিত কিছু না বলে চুপ করে রইল। শুধু আজিনের কথাটা মনে চেপে ধরে অমিত উগ্র স্বরে বলে, সেটাই তো দেখছি। আজিন বলে, দেখুন তো কি ড্রেস দিয়েছে। অমিত শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে রুমে থাকা ছোট্ট বিছানার উপর রাখে। ব্যাগটাতে অমিতের জন্য ব্লেজার, স্যুট আর আজিনের জন্য সেম কালারের একটি শাড়ি, সাথে যাবতীয় কিছু জিনিস দেওয়া হয়েছে। শাড়ি দেখে আজিন বলে ওঠে, শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। অমিত বিরক্তি নিয়ে বলে, শুরু থেকে আমি এখানে আসতে চাইনি, রনির জোরাজোরিতে আসতে হলো। যত সব ফালতু ইভেন্ট। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো, তা না হলে একাই পার্টিসিপেট করো। এটা বলে অমিত চলে যেতে পা বাড়লে আজিন পিছন থেকে অমিতের হাত ধরে মলিন স্বরে বলে, চলেই যেহেতু এসেছি, ইভেন্টে পার্টিসিপেট করাটাই শ্রেয় হবে। বাইরে মা সহ বাকিরা কত আশা করে বসে আছে আমরা ইভেন্টে অংশগ্রহণ করব বলে। তার থেকেও বড় কথা, রনি ভাইয়া লটারিটা পাওয়ার পর থেকে কত প্রসন্ন। এখন যদি আমরা চলে যাই তাহলে ভাইয়ার মনটাও ভেঙে যাবে। আমাদের তাদের নানা কথা শুনতে হবে, নানা প্রশ্নের জবাবও দিতে হবে। আজিনের এই কথাগুলোতে অমিতের মনটাকে নাড়া দেয়। সে যাওয়ার জেদ ছেড়ে থমকে দাঁড়িয়ে পড়ে। আজিন অমিতের হাত ছেড়ে দেয়। তারপর অমিত আজিনকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে, তাহলে কি আমায় এখন তোমার সামনে পোশাক চেঞ্জ করতে হবে? আজিন চোখ স্বাভাবিকের থেকেও একটু বড় বড় করে বলে, আমার সামনে পোশাক চেঞ্জ করবেন মানে? তারপর একটু ভেবে আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে উল্লাস চেহারা নিয়ে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আমি রুমের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকি, তারপর আপনি পোশাক চেঞ্জ করে ফেলুন। তাই করতে হবে। আজিন রুম থেকে বেরিয়ে গেলে অমিত আস্তে করে দরজাটা বন্ধ করলো। ঘরে নিস্তব্ধতায় সে নিজেকে গুছিয়ে নিতে লাগলো। ব্যাগ থেকে ব্লেজার স্যুটটা বের করে যত্ন করে পরে নিল। স্যুটটা একদম মাপে না হলেও তার গায়ে বেশ মানিয়েছে। একটু পরে সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে আজিন থমকে গেল। সে বিস্ময়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল অমিতের পানে, যেন চোখের পলক ফেলারও সময় নেই তার। আজিনের ভিতরে সব কথা মনে মনে আওড়াতে লাগলো। এত সুদর্শন কেন উনি? এতটা সহজ সরল চেহারা, যেখানে তাকালেই আমার সব অভিমান গলে যায়। ওনার চোখে এতটা গভীরতা কেন, যে চোখে তাকালে ওনার ভুলগুলো মনে হয় খুব সামান্য। এত সুন্দর মানুষের সঙ্গে কি আমার রাগ করা মানায়? অমিত যেন আজিনের এই চুপ করে তাকিয়ে থাকার অর্থ বুঝে উঠতে পারে না। একটু অবাক হয়ে আজিনের চোখের সামনে হাত নাড়াতে নাড়াতে বলল, এই হ্যালো, কিছু কি বলবে? আজিন যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। নিজের আচরণে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। ঠোঁটের কোণে হালকা এক লাজুক হাসি ফুটে উঠল। নিচু গলায় বলেই ফেলল, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সাহস হচ্ছে আর কই। সেই কথা অমিতের কান পর্যন্ত স্পষ্ট ভাষায় আসে না, তাই তো সে বলে উঠল, কিছু কি বলবে? আজিন মাথা তুলে অমিতের পানে তাকিয়ে বলে, হ্যাঁ, না কি বলবো? কিছু না বললে ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আজিন বলে, আপনি কি করবেন? অমিত মলিন স্বরে বলে, আমি দরজার বাহিরে আছি, আর তুমি তো শাড়ি পরতে পারো না, এখন ভেবেছো কি করবে? আজিন উৎফুল্ল স্বরে বলে, আপনি যখন ভেতরে ছিলেন আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি? মনে আছে বিয়ের প্রথম দিন আমি যে ইউটিউব দেখে শাড়ি পরেছি, সেভাবে আজকে ইউটিউব দেখে শাড়ি পরে নিব। ওই দিন তুমি ইউটিউব দেখে শাড়ি পরলে নাকি শাড়ি পেঁচালে? ওই দিন ওইটা প্রথমবার ছিল তো, তাই একটু খারাপ হয়েছে। আজকে ঠিক পারবো। পারলে ভালো, এখন তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আজিন রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করতে করতে অমিতকে বলে, আপনি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন, এখান থেকে এক পাও নড়বেন না।
আজিন ভিতরে নিজের মোবাইল থেকে ইউটিউব দেখে শাড়ি কিছু পরে নেয়, কিন্তু সে সম্পূর্ণভাবে পড়তে পারছে না। তার অনেকবার চেষ্টা পড়ো যখন বৃথা যাচ্ছে। এদিকে সময় চলে যাচ্ছে দেখে অমিত দরজায় টোকা দিয়ে বলে, তোমার হয়েছে? আর কত সময় লাগবে? 5 মিনিটের মধ্যে ইভেন্ট শুরু হয়ে যাবে। আজিন ভিতর থেকে উঁচু গলায় বলে, আমি শাড়িটা পরতে পারছি না, একটু সময় দিন। অমিত নিচু গলায় নিজেকে বলে, এখনো শাড়ি পরতে পারছে না? তারপর একটু ভেবে দরজা এপাশ থেকে আবার বলে, শাড়ি যদি পরতে না পারো তুমি দরজা খোলো, আমি দেখছি। দরজা খুলবো মানে কি? অমিত তীক্ষ্ণ স্বরে বলে। খুলতে বলেছি খোলো, এত প্রশ্ন করছো কেন? আজিন অমিতের কথাই তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। অমিত আজিনকে দেখে বলে, এই তোমার শাড়ি পরা? এটা বলে সে ভিতরে ঢুকে পড়ে। তারপর ভেতর থেকে দরজা আটকে নেয়। আজিন অমিতকে দরজা আটকাতে দেখে শঙ্কিত হয়ে হালকা কাপা গলায় বলে, কি করছেন আপনি? আপনি দরজা আটকে দরজা কেন আটকাচ্ছেন? কি? অমিত কোনো কথা না বলে আজিনের দিকে এক পা করে আগাচ্ছে, আর আজিন ভিতর সন্তুষ্ট হয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে একসময় আজিনের পিঠ দেওয়ালে ঠেকে যায়। আজিন ভিতর সন্তুষ্ট হয়ে কাপা স্বরে অমিতের চোখের পানে তাকিয়ে বলছে, কি করছেন আপনি? অমিত আজিনের চোখের দিকে তাকিয়ে তার হাতের মুষ্টি থেকে কুচি দেওয়ার জন্য থাকা শাড়ির অংশটুকু ছিনিয়ে। অমিতের এই কাজে আজিনের যেন কণ্ঠনালী থেকে ভিতরে সব কিছু শুকিয়ে যাচ্ছে। সে অমিতের চোখের পানে তাকিয়ে অমিতকে নিচু গলায় আবার বলে, কি করছেন আপনি? অমিত তখনও কোনো কথা বলে না। সে আজিনের চোখের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অমিতের এভাবে তাকিয়ে থাকাতে আজিন যেন নিজের মধ্যে নেই। একটু সময় যেতেই অমিত পুরুষালী মলিন স্বরে বলে, ধরো। আজিন তখনও অমিতের চোখের পানে তাকিয়ে একটু বিস্ময়কর হয়ে বলে, ইউ। তারপর অমিত আবার উঁচু গলায় তীক্ষ্ণ স্বরে বলে, কুচি ধরতে। আজিন অমিতের চোখের থেকে দৃষ্টি সরিয়ে দেখে অমিত তার শাড়ির কুচি করে দিয়েছে। অমিত আজিনের হাতে কুচিগুলো দিয়ে বলে, বুঝে নাও। আজিনও হতভম্ব হয়ে তড়িঘড়ি করে অমিতের হাত থেকে কুচি নিয়ে উল্টো দিকে ফিরে কুচি গুজে নেয়। তারপর অমিত হাঁটু গড়িয়ে বসে আজিনের শাড়ির নিচের অংশ ঠিক করে দেয়, সাথে আস্তে আস্তে আলতো করে শাড়ির আঁচল হতে সব কিছু ঠিক করে আজিনকে পূর্ণাঙ্গ শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরানো শেষ হলে অমিত রুমের বাইরে চলে যেতে যেতে আজিনকে বলে তাড়াতাড়ি আসার জন্য। আজিন হতবাক হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখন সে নিজের মধ্যে নেই, সব কিছু তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আজিন অমিতের এরকম পারফেক্টভাবে শাড়ি পরানো দেখে আয়নে নিজের দিকে তাকিয়ে বিস্ময়কর নিচু গলায় বলে ওঠে, উনি শাড়িও পরাতে পারেন? আমি স্বপ্ন দেখছি না তো? উনি আমায় শাড়ি পরিয়ে দিল। লোকটা শিখলো কিভাবে? এসব ভাবনার মাঝে আকম্ভিক আজরিনের উল্লাসিত চেহারা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। ভাবে, আচ্ছা উনি কি আমাকেই প্রথম শাড়ি পরালো, নাকি আরো অনেক মেয়েকে পরিয়ে দিয়েছে? বিশেষ করে রুহি আপু, নাকি অর্পিতা আপুকেও পরিয়ে দিয়েছে? যদি কাউকে না পরিয়ে দেন, আমি প্রথম হয়ে থাকি, তাহলে এত পারফেক্ট কি করে হলো? তারপর আজিন নিজের মাথায় ঠোসা দিয়ে নিজেকে আবার এটা বলে, পড়ালে পরিয়ে দিয়েছে, তাতে আমার কি? ওই সব তো ওনার অতীত ছিল, যখন আমি ছিলাম না। আমিও না কী সব উল্টাপাল্টা ভাবছি, কিন্তু তবু আমার কেন আত্মা পুড়ছে। না না না, এসব ভাবা যাবে না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর একটু দেরি হলে উনি ইভেন্ট ছেড়ে হয়তো চলেই যাবে। নিজেকে এসব বলতে বলতে সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে ঠোঁটে হালকা একটু লাগিয়ে নেয়। সাথে ব্যাগে থাকা হালকা ডিজাইনের মধ্যে একটা নেকলেস ছিল, সেটাও পরে নেয়। খানিকটা সময় পর আজিন রুম থেকে বেরিয়ে আসলে অমিত আজিনের গলার দিকে তাকিয়ে বলে, তোমার স্নক ঠিক করো। আজিন গলে থাকা নেকলেসে হাত দিয়ে বলে, নেকলেস কেন, কি হয়েছে? সে বুঝতে পারে না অমিত কি বোঝাতে চাচ্ছে। তারপর অমিত বলে, দাঁড়াও আমি দেখছি। এটা বলে সে আজিনের গলার নেকলেসটি এক পাশে উল্টে থাকা সেটা ঠিক করে দেয় আর বলে, এবার ঠিক আছে চলো। আজিন হাস্যময়ী মুখ নিয়ে মনে মনে বলে, উনি এত ভালো কেন? এটা বলে অমিতের পিছে পিছে চলে যায়। মিনিট 5 তারা বাকি কাপলদের সাথে মঞ্চের পিছে দাঁড়িয়ে থাকে। একটু পর মঞ্চ থেকে ডাকা হয়, আজকের ইভেন্টের বিজয়ী সকল পুরুষদের মঞ্চে
আসার জন্য। অমিত আজিনকে সাবধানে থাকতে বলে তাকে রেখে মঞ্চে চলে আসে। সেখানে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। একটু পর পুরুষদের পার্টনারকে অক্ষি বাঁধা অবস্থায় এক এক করে আনা হয়। সারিবদ্ধ থাকা পুরুষদের মধ্য থেকে তারা তাদের পার্টনারকে সঠিকভাবে চিহ্নিত করে হাতে রিং পরিয়ে দেওয়ার জন্য একে একে 4 জন মহিলা অক্ষি বাঁধা অবস্থায় আসে। তাদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা সঠিকভাবে নিজেদের পার্টনারকে চিহ্নিত করতে পারে। এবার ঘোষণা শোনা গেল আরজিনের। এখন মঞ্চে আসছে আমাদের পঞ্চম প্রতিযোগী অমিত শিকদারের ওয়াইফ মিসেস শিকদার। সবাই দয়া করে নীরব থাকুন। তারপর একজন মহিলা কর্মী আজরিনকে চোখ বাঁধা অবস্থায় মঞ্চে নিয়ে আসলেন। আরজিন ছোট ছোট পায়ে হাঁটছিল, যেন প্রতিটি পা ফেলার আগে তার মনে দ্বিধা। এত মানুষ, এত আলো, কিন্তু তার চোখ বাঁধা বলে সে কিছুই দেখতে পাচ্ছে না। তার কাছে পুরো দুনিয়াটা অন্ধকার মনে হচ্ছে। তার শরীর কাঁপছে হালকা ভয় আর টেনশনে, আর চিত্র বলছে, আমি কিভাবে ওনাকে চিনবো? আমি তো ওনাকে কখনো ভালো করে ছুঁয়েও দেখিনি। তারপরও সে একটা মায়াবী টানের সামনে এগিয়ে যাচ্ছে আর মনে করছে অমিতের সঙ্গে কাটানো ছোট ছোট কিছু ভালো মুহূর্ত। কেমন ছিল অমিতের স্পর্শ, তার নিঃশ্বাসের শব্দ। এসব ভাবনার মাঝে প্রতিটি পা যেন তাকে অমিতের আরও কাছে নিয়ে যাচ্ছে। হঠাৎ আজরিন থমকে দাঁড়ায়। দর্শক সারিতে বসে থাকা সুরাইয়া, রনি আর জাহানারা বিবি সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে। চারপাশ একদম নিশ্চুপ। এই নীরবতার মধ্যে শুধু আজরিনের কানে ভেসে আসে এক পরিচিত নিঃশ্বাসের শব্দ। সে চেনে এই শব্দটা, খুব চেনা, খুব আপন। তারপর আসে হৃদয়ে ধুকপুকানির শব্দ, যা একসময় তাল মিলিয়ে ওঠে তার নিজের হৃদস্পন্দনের সাথে। আজরিনের চোখ বাঁধা, তবুও তার মন বলছে সে অমিতের সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে সরাসরি অমিতের মুখোমুখি হয়। তখন ইভেন্ট উপস্থাপিকা এগিয়ে আসেন, কণ্ঠে একরকম উত্তেজনা নিয়ে মাইকে বলেন, আপনি এখন যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কি আপনার পার্টনার? ভীত সন্ত্রস্ত আজিন একটু থেমে মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। উনি আবার জিজ্ঞেস করেন, আর আজিনের উত্তর থাকে একই। এদিকে দর্শকদের মাঝে চাপা গুঞ্জন শুরু হয়। কেউ হাসছে, কেউ অস্থির নিঃশ্বাস নিচ্ছে। সবাই আনন্দে মেতে উঠেছে। শুধু এত এত হাস্যোজ্জ্বল মুখের মাঝে একজনেরই কালো মুখ, তা হলো অর্পিতার। তারপর আজিনের চোখে বাঁধা পট্টি খুলে দেওয়া হয়। সে মিটিমিটি করে চোখ খুলে অমিতের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসে। তার বিশ্বাস হচ্ছে না সে এই কয়েকদিনে অমিতের নিঃশ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দনের গতির সাথে এতটা ভালোভাবে পরিচিত হয়ে উঠেছে যে সে এখন চোখ বাঁধা অবস্থাও অমিতের উপস্থিতি অনুভব করতে পারে। এটা ভেবে তার ভেতরে পুলকে মেতে ওঠে। আবার ইভেন্টের উপস্থাপিকার কথা মতো একজন কর্মী এসে আরজিনের হাতে একটা রিং বক্স দিয়ে গেল অমিতকে পরিয়ে দেওয়ার জন্য। রিং বক্সটা হাতে নেওয়ার সাথে সাথে আরজিনের হাত কাঁপছে, যেন বক্সটি তার হাত থেকে পড়ে যাচ্ছে। উপস্থাপিকার কথা মতো অমিত তখন আজরিনের দিকে তার হাত বাড়িয়ে দেয়। আজরিন অমিতের অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয়। এভাবে পরবর্তী মহিলাদের এক এক করে মঞ্চে আনা হয়। তাদের মধ্যে কেউ নিজের পার্টনারকে চিনতে পারে তো কেউ পারে না। কিছুক্ষণ বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পর ইভেন্টের শেষের দিকে রিং পরানোর অনুষ্ঠানটি ভালোভাবে সম্পূর্ণ করা হয়। আজরিন অমিতকে রিং পরিয়ে দিল। অমিত আজরিনকে রিং পরানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অমিতের এই দ্বিধাদ্বন্দ্ব আজরিন উপলব্ধি করতে পারে। তখন সে অমিতের দিকে মলিন চেহারা নিয়ে তাকে মৃদু স্বরে বলে, থাকুন না, আপনাকে পড়াতে হবে না, আমায় দিন, আমি নিজেই পড়ে নিচ্ছি। যেদিন আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যেদিন আপনাকে হাজার হাজার মানুষের ভিড়ে আমার মতো আমায় চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন, সেদিন না হয় নিজের হাতে পরিয়ে দেবেন। এটা বলে অমিতের হাত থেকে রিংটা নিয়ে আজরিন নিজে পরিয়ে নেয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারপাশে পুরোপুরি অন্ধকার না হলেও অন্ধকার নেমে এসেছে। তখন ইভেন্টও শেষ হয়ে যায়।
আজরিন মলিন চেহারা নিয়ে একা একা পরিবারের অন্যদের কাছে হেঁটে আসে। আজরিনকে আসতে দেখে বাড়ির সবাই তার দিকে এগিয়ে আসে। আজরিনের একা আসা দেখে জাহানারা বিবি জিজ্ঞেস করে,